ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়, লার্ন ইংলিশ সিস্টেমেটিক্যালি অ্যান্ড লেসন ওয়াইজ। আজকেও তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি, সেটা হলো হ্যাভ আর হ্যাজ এর ব্যবহার। আমি বারবার করে বলছি, যারা বিগিনার বা যারা বাচ্চাদেরকে শেখাচ্ছ বা যারা নিজেরা শিখতে চাইছো বা চাইছেন, তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ ধৈর্য ধরে আস্তে আস্তে সিস্টেমেটিক্যালি শেখার চেষ্টা করো। কোনো জিনিস তো আর একদিনে হয়ে যায় না। আমি যে সমস্ত জিনিসকে অত্যন্তভাবে ঘৃণা করি সেটা হচ্ছে যে 7 দিনে ইংরেজি শেখা, 7 দিনে রাইটিং শেখা, 7 দিনে স্পোকেন ইংলিশ ক্লাস। এগুলো কিন্তু ঠিক আছে, একটু হয়তো 1 লক্ষ ভাগের 1 ভাগ কাজ করবে, কিন্তু পুরোপুরি ইট উইল নট ওয়ার্ক, ইট উইল নট ফাংশন, এটা কাজ করবে না। তো হ্যাভ আর হ্যাজ কি করে আমরা দৈনন্দিন জীবনে কি করব, ব্যবহার করব। এর আগে বলে নিই যে তোমরা কিন্তু আমার প্লেলিস্টে যেতে পারো এবং সেখানে কিন্তু ইংরেজি গ্রামার সংক্রান্ত প্রায় সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। এবং আগামী দিনে আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমার যতটা সম্ভব আমি তোমাদেরকে কিন্তু ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করব। আর যেটা বলি যে আমি সবসময় বলি যে আমি কিছু এখন যে ক্লাসগুলো করাচ্ছি, বেশিরভাগ ক্লাসগুলো সেগুলো হচ্ছে যে ট্রান্সলেশন মেথড বা অনুবাদের মাধ্যমে ইংরেজি শেখা। সেটাও কিন্তু যেমন ইংরেজি নিউজ পেপার পড়ে ইংরেজি শেখা যায়, ইংরেজি শুনে শেখা যায়, বলতে বলতে কমিউনিকেট করতে করতে কারোর সাথে কথা বলতে বলতে ইংরেজি শেখা যায়। ইংলিশ সিনেমা দেখছো বা কার্টুন দেখছো, সেখানে সাবটাইটেলগুলো নিচে উঠছে লেখাগুলো, সেখান থেকে দেখে দেখে শেখা যায়। ইংরেজি গল্পের বই পড়ে শেখা যায়। ইংরেজি গ্রামার থেকে তুমি শিখছো, সেগুলোকে দৈনন্দিন জীবনে ব্যবহার করছো। কোনো প্যাসেজ পড়ছো বা নিউজ পেপার পড়ছো, সেগুলো তুমি দৈনন্দিন জীবনে ব্যবহার করা, দৈনন্দিন জীবনে ব্যবহার করা। যেটাই শিখবে সেটাকে লেখার কাজে এবং বলার কাজে কী করবে, ব্যবহার করবে। তাহলে দেখবে খুব সহজেই কিন্তু শিখে যাবে। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। তো বলি যে ভার্ব কাকে বলে। ভার্ব কথার অর্থ হচ্ছে ক্রিয়া, তাই তো? তোমরা যদি পার্টস অফ স্পিচ লক্ষ্য করো, পার্টস অফ স্পিচ ছাড়া কিন্তু ইংরেজিতে কিছুই নয়। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, তাই তো? এই 8 ধরনের পার্টস অফ স্পিচ। এর মধ্যে একটা পার্টস অফ স্পিচ রয়েছে, সেটা হচ্ছে ভার্ব। ভার্ব কথার অর্থ হচ্ছে ক্রিয়া, যে শব্দের দ্বারা কাজ করা বোঝায় তাকে বলা হয় ভার্ব, তাই তো? কাজ করা বোঝায়, আছে বোঝায়, ছিল বোঝায়, তাকে বলা হয় ভার্ব। আবার ভার্বের দুটো ভাগ আছে, একটা হচ্ছে মেইন ভার্ব, একটা হলো, তাহলে ভার্বের দুটো ভাগ, একটা হলো মেইন ভার্ব বা প্রধান ক্রিয়া বা প্রিন্সিপাল ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলিয়ারি। এর উপর ভেঙে ভেঙে কিন্তু বাচ্চাদেরকে শেখাবে, বা যারা বিগিনার শিখছো তারা কিন্তু ভেঙে ভেঙে সিলেবল ওয়াইজ উচ্চারণ করবে। তাহলে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, প্রধান ক্রিয়া, আর অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। মেইন ভার্ব হচ্ছে যে বাক্যে মেইন ভার্ব সে কিন্তু নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, তাই তো? মেইন ভার্বটা হচ্ছে নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে। আর প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল বা মেইন ভার্ব নিজে নিজে অর্থ প্রকাশ করছে। যেমন আমি যদি বলি হি ইটস, সে খায়, হি ইটস রাইস, এখানে ইট ভার্বটা হচ্ছে মেইন ভার্ব, প্রধান ক্রিয়া, ওকে। কিন্তু আমি যদি বলি যে সে ভাত খাইতেছে, তখনই বলবো হি ইজ ইটিং রাইস, ইজ ইটিং রাইস। তাহলে এখানে ইজটা কি, ইজটা কিন্তু সাহায্যকারী ক্রিয়া, আর ইটটা হচ্ছে এখানে প্রধান ক্রিয়া। তাহলে সাহায্যকারী ক্রিয়া, নামটাই বলছে তো সাহায্যকারী ক্রিয়া। সাহায্যকারী ক্রিয়া কি করে, প্রধান ক্রিয়াকে সাহায্য করে। তো সাহায্যকারী ক্রিয়ার মধ্যে এর আগেও বলেছিলাম, বারবার করে বলছি, বেসিকটা সেন্স কিন্তু ক্লিয়ার রাখতে হবে। সাহায্যকারী ক্রিয়ার মধ্যে কি কি ভার্ব আছে, সেটা হচ্ছে যে বি ভার্ব। বি ভার্ব রয়েছে সাহায্যকারী ক্রিয়ার মধ্যে। বি ভার্ব কোনগুলো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো বি ভার্ব বলে। হ্যাভ ভার্ব রয়েছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, ওকে। আমরা আজকে এই যে হ্যাভ ভার্বটা এক ধরনের সাহায্যকারী ক্রিয়া বা হেল্পিং ভার্ব, হেল্প করে বলে এর নাম হচ্ছে হেল্পিং ভার্ব। এই হ্যাভ ভার্ব নিয়ে আলোচনা করব। হ্যাভ আর হ্যাজ নিয়ে, হ্যাড নিয়ে পরের দিন আলোচনা করব। আর ডু ভার্ব, ডু, ডাজ, ডিড, ডু, ডাজ, ডিড, এইগুলো নিয়ে কিন্তু প্রত্যেকটা নিয়ে কিন্তু ক্লাস করা আছে আমার, প্রত্যেকটা প্লেলিস্টে গিয়ে কিন্তু তোমরা দেখতে পাবে সেখানে। বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, ডাজ ভার্ব, ডিড ভার্ব আর মডাল অক্সিলারি। মডাল কোনগুলো, সেই ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ওগুলোকে মডাল অক্সিলারি বলে। তো আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে হ্যাভ ভার্ব। আমি শুরুটা বলে দিলাম যে হ্যাভ ভার্ব হচ্ছে এক ধরনের সাহায্যকারী ক্রিয়া, ওকে।
এক ধরনের সাহায্যকারী ক্রিয়া, যেটা প্রধান ক্রিয়াকে কি করে, সাহায্য করে। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হ্যাভ ভার্ব। এই হ্যাভ ভার্বটা কখন প্রধান ক্রিয়া হিসেবে কাজ করে। এই হ্যাভ ভার্বটাই কিন্তু প্রধান ক্রিয়া হিসেবে কাজ করবে। কখন করবে এটা? যখন তোমার কোনো বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার সময় আছে থাকবে। কি থাকবে? আছে থাকবে। তখন বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার সময় হয় তোমাকে হ্যাভ ব্যবহার করতে হবে সাবজেক্টের পরে, না হলে সাবজেক্টের পরে কি ব্যবহার করতে হবে? হ্যাজ। আছে বোঝাতে, আছে। তাহলে আছে বোঝাতে প্রথমে সাবজেক্ট বসাবো। সাবজেক্ট বা কর্তা বাক্যে যে কাজটি করে বা যার সম্বন্ধে বলা হয়, তারপরে বসাবো হ্যাভ বা হ্যাজের মধ্যে একটাকে। তাহলে স্যার হ্যাভ বা হ্যাজ যে কোনো একটা বসিয়ে দিলে কি হবে? না, হবে না। হ্যাভ বা হ্যাজ যে কোনো একটা বসিয়ে দিলে কি হবে? না, হবে না। হ্যাভ বসে তারপরে একটা জিনিস সহজ করে মনে রাখবে, এটা কিন্তু বাচ্চারা ভুলিয়ে ফেলে, যে একটি বা একজনকার পরে একটি বা একজন, একটি বা একজন, তারপরে হ্যাজ বসে। কি বসে? হ্যাজ। ধরো আমি যদি বলি যে লোকটির আছে, দ্য ম্যান হ্যাজ, দ্য ম্যানের পরে হ্যাজ বসালাম কেন? দ্য ম্যানটা হচ্ছে একবচন, একজন রয়েছে, তাই একজনের পরে আমি হ্যাজ বসাচ্ছি, দ্য ম্যান হ্যাজ। ওকে, আমি তাহলে একজনের পরে লোকটি আছে তখন কি বসাচ্ছি? দ্য ম্যান হ্যাজ। লোকটির আছে। আমি যদি বলি লোকটির আছে একটি বেড কভার, দ্য ম্যান হ্যাজ আ বেড কভার। লোকটির আছে একটি মোবাইল, দ্য ম্যান হ্যাজ আ মোবাইল ফোন। আবার যদি একের অধিক বোঝায়, তাহলে একের বেশি বোঝাতে, একের বেশি বোঝাতে কি বসে? হ্যাভ। একের বেশি বোঝালে তখন কিন্তু সাবজেক্টের পরে কি বসাবো? হ্যাভ বসাবো। আমি যদি বলি যে এখানে বলেছি লোকটির আছে, দ্য ম্যান হ্যাজ, কিন্তু আমি যদি বলতাম যে লোকগুলির আছে, তখন কি বলবো? দ্য মিন। ম্যানের প্লুরাল ফর্ম হচ্ছে দ্য মিন হ্যাভ। লোকগুলির আছে। হ্যাভ কেন বসালেন স্যার? এখানে মিনটা হচ্ছে ম্যানের প্লুরাল ফর্ম। ম্যান মানে একজন আর মিন মানে একাধিক জন, একের বেশি জন, প্লুরাল, তাই আমি এখানে হ্যাভ বসালাম। তাহলে একজন, একটি হলে হ্যাজ, তাহলে একটি হলে হ্যাজ বা একজন হলে হ্যাজ, একের বেশি হলে হ্যাভ। কিন্তু একটি ব্যতিক্রম আছে এর মধ্যে একটি ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে আই। আইটা একজন, আইটাকে একজন বোঝাচ্ছে, তা সত্ত্বেও আই এর পরে কি বসে? হ্যাভ বসে। আবার ইউ, ইউ মানে তুমি, ইউটাও কিন্তু একজনকে বোঝায়, ইউর পরেও কি বসে? হ্যাভ বসে। এগুলো হচ্ছে ব্যতিক্রম। তাহলে আমি এরকম করে মনে রাখবো যে একজন বা একটি বোঝালে তারপরে হ্যাজ বসে, আর একের অধিক বোঝালে তারপরে কি বসে? তারপরে বসে হ্যাভ। কিন্তু ব্যতিক্রম রয়েছে এর মধ্যে। আইটা একজন হওয়া সত্ত্বেও এরপরে কি বসে? আছে বোঝাতে হ্যাভ বসে। ইউটা একজন হওয়া সত্ত্বেও এখানে ইউ যদিও সিঙ্গুলারও ইউ হয়, ইউ মানে তুমি আর ইউ মানে তোমরাও, সিঙ্গুলারে যখন হবে একবচনে ইউ, তখন ইউ মানেও কিন্তু হ্যাভ বসবে, তারপরে কিন্তু আছে বোঝাতে হ্যাভ বসবে। সব শেষ কথা যে আছে বোঝাবে, যখন আছে বোঝাবে, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার সময় আছে বোঝাবে বা সেখানে আছে থাকবে, তখনই সেখানে কিন্তু হ্যাভ কিংবা হ্যাজের ব্যবহার হবে। এখানে কতগুলো আমি ট্রান্সলেশন নিয়েছি এবং যেগুলো ব্র্যাকেট দিয়ে লেখা আছে তোমরা দেখতে পারো যে এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, পুরোটাই স্ক্রিনশট নিয়ে নিতে পারো। যেগুলো এইচডব্লিউ লেখা আছে সেগুলো আমি হোম টাস্ক দিয়েছি। এখানে তিনটে ট্রান্সলেশন আমি করাবো, তারপরে এই তিনটে হোম টাস্ক করবে তোমরা। এখানে দুটো ট্রান্সলেশন করাবো, তারপরে তোমরা তিনটে ট্রান্সলেশন কি করবে? হোম টাস্ক করবে। লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট। প্রথমটা দিয়ে শুরু করি। এক নম্বর। ওকে, আমার একটি কলম আছে। এখানে বলছে আমার একটি কলম আছে, তাহলে এখানে আছে শব্দটা রয়েছে, তাহলে আমার কলম আছে, আছে মানে হচ্ছে সেখানে হ্যাভ কিংবা হ্যাজের ব্যবহার হবে। তাহলে আমি সাবজেক্ট, আমার মানে হচ্ছে কিন্তু মাই নয়। মনে রাখবে আমার মানে হচ্ছে মাই নয়, কারণ মাই নিজে নিজে কখনো বাক্য তৈরি সাবজেক্ট হতে পারে না। মায়ের পরে একজন জিনিসটা আছে। আমি যদি বলি আমার পেন, তখন হবে মাই পেন, কিন্তু এখানে আমারের পরে আর কিছুই নেই, তাই এখানে আমার মানে হচ্ছে আই। আশা করছি বুঝতে পারছো। মাই মানে আমার নয়, সাবজেক্ট হিসেবে যদি থাকে আমারটি, তাহলে কিন্তু মাই মানে আমার নয়, আই মানে আমার, কারণ মাই নিজে নিজে
সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে না, মায়ের পরে একটি অবজেক্ট লাগে। আমার কলম, আমার বাবা, আমার মা, আমার একটি পেন আছে। তাহলে এরপরে সাবজেক্টের পরে কি বসবে? বাকি যে কাজটি করে বা যার সম্বন্ধে বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট। এখানে আই হয়ে গেল। এরপরে আছে বোঝাতে আই পরে হ্যাভ হবে। আইটা কিন্তু ব্যতিক্রম বলেছিলাম, একটা জিনিস বা একজন বোঝাতে হ্যাজ বসে, কিন্তু এখানে হ্যাজ বসা উচিত ছিল কিন্তু হ্যাভ বসেছে। আইটা হচ্ছে ব্যতিক্রম, আইটা ওই নিয়মগুলো ফলো করে না। আই হ্যাভ একটি কলম আছে, আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। আসলে কি বুঝতে পারলে? আই হ্যাভ আ পেন। নেক্সট দেখো, তার একজোড়া জুতো আছে। এখানে একটা জিনিস বলে দিই তোমাদেরকে, এখানে যদি থাকতো যে আমার একটি কলম আছে, তো তোমাকে যদি দিত যে আমার কি একটি কলম আছে, একটি কলম আছে, যদি জিজ্ঞাসা থাকতো তাহলে কি হতো? প্রশ্নবোধক বাক্য থাকতো, তাহলে কি হতো? তখন কিন্তু কিছু হতো না। আই হ্যাভ সাবজেক্টের পরে হ্যাভ রয়েছে, তো সেখানে এই প্লেসমেন্টটা চেঞ্জ হয়ে যেত। আগে সাহায্যকারী ক্রিয়া, তারপর সাবজেক্ট। তাহলে আই হ্যাভটার বদলে কি হয়ে যাবে? এখানে হ্যাভ আই আ পেন। আই হ্যাভটার বদলে কি হয়ে যাবে? হ্যাভ আই হ্যাভটা হ্যাভ আই হয়ে যাবে। প্রশ্ন মানে সাহায্যকারী ক্রিয়া যুক্ত সাবজেক্ট। হ্যাভ আই আ পেন। তাহলে এখানে সাধারণ বাক্যে আই হ্যাভ আ পেন, আমার কি কলম আছে, যদি তোমাকে প্রশ্ন করতে দেয় তখন হ্যাভ আই আ পেন, কিছু চেক করতে হবে না, সাহায্যকারী ক্রিয়াটা সাবজেক্টের আগে চলে যাবে। এখানে বুঝিয়ে দিলাম কারণ এখানে অনেকগুলো দেওয়া আছে এই জন্য। আশা করছি বুঝতে পারলে এটা। আই হ্যাভ আ পেন, আমার কি কলম আছে, তখন প্রশ্ন করতে গেলে হ্যাভ আই আ পেন হয়ে যাবে। নেক্সট দেখো, তার একজোড়া জুতো আছে। তাহলে তার তার মানে কিন্তু হিজ নয়, এখানে হিজ নয়। বলে দিচ্ছি, মাইটা যেমন নিজে নিজে বাক্য নিজে নিজে সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে না, হিজটা নিজে নিজে সাবজেক্ট হতে পারে না, কারণ হিজের পরে একটা অবজেক্ট লাগে। আমি যদি বলি যে হিজ শু, তার জুতো, তাহলে হবে। কিন্তু তারের পরে আর কিছুই নেই, কোনো নাউন নেই, কোনো বিশেষ্য নেই, তাই তার মানে হচ্ছে এখানে, তার কথার অর্থ হচ্ছে এখানে কি হবে? হি কিংবা সি। যদি মেয়ে হয় তাহলে হি, আর ছেলে হলে কি হবে? সি হবে। তাহলে ছেলে হলে হি, মেয়ে হলে সি, যে কোনো একটা ব্যবহার করতে পারবে, অবলিকের চিহ্ন অথবা। তার আছে, এখানে আছে রয়েছে, তাহলে আছে বলতে কি হবে? হ্যাজ, সি হ্যাজ, কারণ হি এর বা সি এর পরে একজনকে বোঝাচ্ছে, তারপরে হ্যাজ বসবে। সি হ্যাজ কি আছে? একজোড়া। এগুলো কিন্তু জানতে হবে, এই জন্য প্রত্যেকটা পার্টস স্পিচকে কিন্তু পড়তে হবে। আ পেয়ার অফ শুজ, কি মানে জোড়া? আ পেয়ার অফ শুজ, এটা কালেক্টিভ নাউন বলে। নাউনের একটা ভাগ হচ্ছে কালেক্টিভ নাউন, অনেকগুলো জিনিসকে একটা বোঝায়। আ পেয়ার অফ শুজ, পেয়ার মানে জোড়া, পেয়ার মানে দুটো। আ পেয়ার অফ শুজ, হি হ্যাজ আ পেয়ার অফ শুজ। এখানে যদি থাকতো এটা তার কি একজোড়া জুতো আছে, তখন কি হতো? হ্যাজ হি বা সি আ পেয়ার অফ শুজ, পেয়ার অফ শুজ। তখন কিন্তু কি হয়ে যেত? জিজ্ঞাসা চিহ্ন হয়ে যেত। যদি থাকতো যে তার কি এক জোড়া জুতো আছে, তাহলে প্রশ্ন করতে গেলে কি হতো? তখন এই হ্যাজটা এই হি বা সি এর আগে চলে আসতো। হ্যাজ সি আ পেয়ার অফ শুজ। আশা করছি বুঝতে পারলে। তোমার কাছে একটি বই আছে, নাম্বার 2, তোমার কাছে একটি বই আছে। তাহলে তোমার কাছে একটি বই আছে, অনেকের ভ্রান্ত ধারণা তোমার মানে হচ্ছে ইওর। আর আবার বলি যে ইওর নিজে নিজে সাবজেক্ট হতে পারে না, ইওর পরেও কিন্তু একটা বিশেষ্য বা নাউন লাগে। তাহলে তোমার এর পরে কোনো বিশেষ্য নেই, তাই এখানে তোমার মানে হচ্ছে ইওর হবে না, ইউ হবে। আশা করছি বুঝতে পারলে। ইউ এরপরে আছে বোঝাতে কি বসবে? ইউ হ্যাভ, ইউ হ্যাভ, তোমার আছে কি আছে? একটি বই আছে। ইউ হ্যাভ আ বুক। আশা করছি বুঝতে পারলে। এটা যদি দেওয়া থাকতো যে তোমার কাছে কি একটি বই আছে, তখন তুমি কি করতে? তো তখন তুমি করতে যে হ্যাভ ইউ আ বুক। প্রশ্ন থাকলে কি করতে তুমি? হ্যাভ ইউ আ বুক। কিছুই করতে হবে না, সাহায্যকারী ক্রিয়াটাকে সাবজেক্টের আগে নিয়ে চলে আসতে হবে, তখন প্রশ্ন হয়ে যাবে সেটা। এই 4, 5, 6 তোমাদেরকে এই হোমওয়ার্ক দিলাম, এই 3টে হোমওয়ার্ক। আমাদের কাছে ফুল আছে, তোমাদের কাছে চকলেট আছে, রিতার কাছে একটি পুতুল আছে। এগুলো তোমরা বাড়িতে করে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারছো কি পারোনি। যদি বুঝতে না পারো তাহলে কিন্তু আমাকে বলবে। এরপরে দেখো আমরা 7 নম্বরে চলে যাচ্ছি, সোজা 7 নম্বরে চলে যাচ্ছি যে মিনির কাছে একটি ঘড়ি আছে। তাহলে এখানে দেখো আছে রয়েছে, তাহলে নিশ্চয়ই আছে রয়েছে, তাহলে প্রশ্নটা শুরু হবে কি দিয়ে? হ্যাভ কিংবা হ্যাজ দিয়ে। আছে রয়েছে, এটা কিন্তু প্রশ্নবোধক বাক্য। তাহলে প্রশ্নবোধক বাক্যে কি হয়? হ্যাভ কিংবা হ্যাজটা সাবজেক্টের আগে হয়, বাক্যটা শুরু হয় হ্যাভ কিংবা হ্যাজ দিয়ে। তাহলে বাক্যটা শুরু হবে হ্যাভ কিংবা হ্যাজ দিয়ে। কি করে বুঝবো হ্যাভ দিয়ে শুরু হবে না হ্যাজ দিয়ে শুরু হবে? সেটা নির্ভর করছে সাবজেক্টের উপর। মিনি হচ্ছে সাবজেক্ট, মিনি হচ্ছে একজন। আমরা বলেছিলাম যে একজন বোঝাতে বা একটি বোঝাতে হ্যাজ বসে, আর একাধিক বোঝাতে
একের বেশি বোঝাতে হ্যাভ বসে, আইটা বা ইউটা ব্যতিক্রম। এখানে তাহলে মিনিটা সাবজেক্ট রয়েছে, তাহলে প্রশ্নটা শুরু হবে কি দিয়ে? হ্যাজ দিয়ে। 7 নম্বর দেখো হ্যাজ, এরপরে কিন্তু সাহায্যকারী ক্রিয়ার পরে কিন্তু সাবজেক্ট। কে সাবজেক্ট? মিনি সাবজেক্ট। বাকি যে কাজটি করে বা যার সম্বন্ধে বলা হয় তাকে সাবজেক্ট বলে। হ্যাজ মিনি, হ্যাজ মিনি, তাহলে মিনির মিনির আছে বললে বলতো যে মিনি হ্যাজ, কিন্তু মিনির কি আছে বলতে গেলে হ্যাজ মিনি, এটা প্রশ্নবোধক বাক্য রয়েছে, তবে হ্যাজটা আগে তারপর সাবজেক্টটা। হ্যাজ মিনি কি রয়েছে? একটি ঘড়ি। হ্যাজ মিনি আ ওয়াচ। দেখো ক্লক মানে হচ্ছে দেওয়াল ঘড়ি, আর রিস্ট ওয়াচ মানে হাত ঘড়ি। হ্যাজ মিনি আ ওয়াচ, মিনির কি একটি ঘড়ি আছে? এরকম করে কিন্তু ট্রান্সলেশন করবে না, মিনি তখন মিনিজ করবে, কাছে মানে হ্যাভ বা হ্যাজ, টু কি মানে হোয়াট, একটি মানে এ, ওয়াচ মানে ঘড়ি, আছে মানে হ্যাভ বা হ্যাজ, এরকম করে কিন্তু ট্রান্সলেশন হয় না। আছে বোঝাতে সাবজেক্টের পরে তোমাকে হ্যাভ বা হ্যাজ বসাতে হবে, সেটা সাধারণ বাক্যে। প্রশ্নবোধক বাক্যে আগে হ্যাভ বা হ্যাজ, তারপরে সাবজেক্ট। আশা করছি বুঝতে পারলে। এরপরে আমার কি একটি কালো ব্যাগ আছে, আটেরটা দেখো, আমার কি একটি কালো ব্যাগ আছে, আটেরটা আমার কি একটি কালো ব্যাগ আছে, তাহলে এখানে আছে রয়েছে, তাহলে প্রশ্নটা শুরু হবে হ্যাভ কিংবা হ্যাজ দিয়ে। প্রশ্নটা শুরু হবে কিন্তু হ্যাভ কিংবা হ্যাজ দিয়ে। তাহলে এখানে কি দিয়ে প্রশ্নটা শুরু হবে? আমার রয়েছে, কি মানে আমার, মাই মানে কিন্তু এখানে মাই হবে না, কিন্তু এখানে আই হবে সাবজেক্ট, কারণ শুধু মাই এর সাবজেক্ট হওয়ার কোনো অধিকার নেই, আই সাবজেক্ট হয়। তাহলে আমার কি একটি কালো ব্যাগ আছে, তাহলে প্রশ্নটা শুরু হবে কি দিয়ে? হ্যাভ দিয়ে না হ্যাজ দিয়ে? এখানে আই সাবজেক্টটা আমার আই হবে বলে এখানে প্রশ্নটা শুরু হবে হ্যাভ দিয়ে। তাহলে সাবজেক্টের উপর নির্ভর করে কিন্তু এখানে হ্যাভ বা হ্যাজ দিয়ে প্রশ্নটা শুরু হবে। এখানে মিনি ছিল বলে, একজন ছিল বলে হ্যাজ দিয়ে শুরু হয়েছে। এখানে আই রয়েছে বলে, সাবজেক্টটা আই রয়েছে বলে আমার মানে মাই নয়, এখানে আই হবে, কারণ মাই নিজে নিজে সাবজেক্ট হতে পারে না, মায়ের পুরো অবজেক্ট লাগে। একটু আগেই বললাম মাইটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, সে পরের ব্যাপার। তাহলে হ্যাভ আই a black BL black, এবং উচ্চারণ করব কিন্তু শিখাবেন, সি কে মানে ক, BL I have I a black bag, আমার কি একটি কালো ব্যাগ আছে? have I a black bag। এখানে যদি দেওয়া থাকতো যে আমার একটি কালো ব্যাগ আছে, যদি ফুল স্টপ থাকতো, জিজ্ঞাসা ফুল স্টপ থাকতো, পূর্ণচ্ছেদ থাকতো, তখন হতো যে I have a black bag। এখানে রয়েছে প্রশ্নবোধক বাক্য, আমার কি একটি কালো ব্যাগ আছে, তাই আমি বললাম have I a black bag। তাহলে এই যে তোমরা এই রিকশার কি তিনটি চাকা আছে, এটা ট্রান্সলেশন করবে। 10 নম্বর রজতের কাছে কি একটি পুরাতন ঘড়ি আছে, এটা করে নিয়ে আসবে বাড়িতে, এটা হোমওয়ার্ক। আর ছেলেপুলির কি স্কুল ড্রেস আছে, এটা একটা হোমওয়ার্ক। এই তিনটে হোমওয়ার্ক দিলাম তোমরা প্রশ্নবোধক বাক্যে। পুরোটাই কিন্তু হ্যাভ আর হ্যাজ ব্যবহার করে তোমরা অবশ্যই করার চেষ্টা করবে এবং কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই আমাকে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্রেন্ডস আর রিলেটিভসদের মধ্যে কিন্তু তোমরা শেয়ার করবে, ফ্রেন্ডস বা রিলেটিভসদের মধ্যে শেয়ার করবে, যাতে করে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়। আর কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই আমাকে নতুন ক্লাসের প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাবে, বা কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। আর হোম টাস্কগুলো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে গিয়ে জানাবে। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ক্লাসটা দেখার জন্য। আর ভালো থেকো, সুস্থ থেকো।